দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি তোমাদের সামনে ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ তার আজকে দ্বিতীয়তম ক্লাস। আজকে ক্লাসটিতে নদীর কাজ সম্পর্কে অর্থাৎ নদীর ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করব। তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে। আর যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। নদীর কাজ, আচ্ছা এখানে কিছু 2 নাম্বার এবং 3 নাম্বারে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলি জেনে নাও। 1 নম্বর, নদী কাকে বলে? 2 নম্বর, জলচক্র কী বা জলচক্র কাকে বলে? 3 নম্বর, নদী উপত্যকা কী বা টিকা লেখো নদী উপত্যকা। 4 নম্বর, নদী অববাহিকা বলতে কী বোঝো বা নদী অববাহিকা কাকে বলে? 5 নম্বর, ধারণ অববাহিকা কি? 6 নম্বর, জলবিভাজিকা কাকে বলে? এই সমস্ত কোশ্চেনের উত্তরগুলি আমি ভালো করে আলোচনা করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। 1 নম্বর, নদী কাকে বলে? যখন কোনো জলধারা অর্থাৎ সেটি বরফ গলা জলে পুষ্ট হতে পারে, হিমবাহ জলে পুষ্ট হতে পারে এবং বৃষ্টির জলে পুষ্ট হতে পারে, সেই জলধারাটি যখন পাহাড় বা পর্বত থেকে উৎপত্তি লাভ করে সেই পাহাড় বা পর্বতের ঢাল বরাবর প্রবাহিত হয়ে যখন কোনো মহাসাগরে বা সাগরে গিয়ে মিলিত হয় তখন তাকে বলা হয় নদী। কি বললাম? যখন কোনো জলধারা সেটি হিমবাহ জলে পুষ্ট হতে পারে, বৃষ্টির জলে পুষ্ট হতে পারে এবং বরফ গলা জলে পুষ্ট হতে পারে, সেই জলধারাটি যখন পাহাড় বা পর্বত থেকে উৎপত্তি লাভ করে সেই পাহাড় বা পর্বতের ঢাল বরাবর মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে যখন প্রবাহিত হয়ে হ্রদে কিংবা সাগরে কিংবা মহাসাগরে গিয়ে মিলিত হলে তখন তাকে বলা হয় নদী। 2 নম্বর, জলচক্র কী বা জলচক্র কাকে বলে? যে চক্রাকার পদ্ধতিতে জল কঠিন তরল ও গ্যাসীয় অবস্থায় শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যে আবর্তিত হয়ে জলের ভারসাম্য রক্ষা হয় তখন তাকে বলা হয় জলচক্র। কি বললাম তাহলে? যে চক্রাকার পদ্ধতিতে জল কঠিন তরল ও গ্যাসীয় অবস্থায় শিলামণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের মধ্যে আবর্তিত হয়ে জলের ভারসাম্য রক্ষা করলে তখন তাকে বলা হয় জলচক্র। বুঝতে পারলে? এই চিত্রটা অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখবে। 3 নম্বর প্রশ্ন, নদী উপত্যকা কী বা নদী উপত্যকা বলতে কী বোঝো? উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথের দুই পাশে উচ্চভূমির মাঝে যে দীর্ঘ ও সংকীর্ণ নিম্নভূমির মধ্য দিয়ে নদীর জলধারা প্রবাহিত হয় তখন তাকে বলা হয় নদী উপত্যকা। কি বললাম তাহলে? উৎস থেকে মোহনা পর্যন্ত নদী গতিপথের দুই পাশে উচ্চভূমির মাঝে যে দীর্ঘ সংকীর্ণ নিম্নভূমির মধ্য দিয়ে নদী বা জলধারা প্রবাহিত হয় তখন তাকে বলা হয় নদী উপত্যকা। 4 নম্বর চলে আসো, নদী অববাহিকা বলতে কী বোঝো বা নদী অববাহিকা কাকে বলে? প্রধান নদী, উপনদী, শাখা নদী ও প্রশাখা নদী মিলিতভাবে যে বিস্তৃত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে বলা হয় নদী অববাহিকা। কি বললাম তাহলে? প্রধান নদী, এই যে প্রধান নদী বা মূল নদী, উপনদী, এই যে উপনদী রয়েছে উপনদী, শাখা নদী এবং প্রশাখা নদী মিলিতভাবে যে বিস্তৃত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় নদী অববাহিকা। এই যে এই অঞ্চলের উপর দিয়ে যে প্রবাহিত হচ্ছে এই অঞ্চলটাই পুরোটাই হলো নদী অববাহিকা। দেখো নিচে লিখে রেখেছি, এই অঞ্চলটা হলো নদী অববাহিকা। উদাহরণ, ভারতের গঙ্গা অববাহিকা বৃহত্তম এবং পৃথিবীতে আমাজন অববাহিকা পৃথিবীর বৃহত্তম অববাহিকা। 5 নম্বর কোশ্চেন চলে আসো, ধারণ অববাহিকা কী বা ধারণ অববাহিকা বলতে কী বোঝো? উচ্চভূমি বা পার্বত্য ভূমিতে বা পার্বত্য অঞ্চলে উৎস অঞ্চলে অসংখ্য উপনদী সহ প্রধান নদীর অববাহিকাকে বলা হয় ধারণ অববাহিকা। দেখো এই অঞ্চলটাকে বলা হয় ধারণ অববাহিকা। এবার চলে আসো 6 নম্বর প্রশ্ন, জলবিভাজিকা বলতে কী বোঝো বা জলবিভাজিকা কাকে বলে? পাশাপাশি অবস্থিত 2 বা ততোধিক নদী গোষ্ঠী বা নদী অববাহিকা পরস্পর থেকে যে উচ্চভূমির দ্বারা পৃথক হয় তখন তাকে বলা হয় জলবিভাজিকা। কি বললাম তাহলে? পাশাপাশি অবস্থিত 2 বা ততোধিক নদী গোষ্ঠী, যে এদিক থেকে যে নদীটা আসছে এবং এদিক থেকে যে নদীটা আসছে, 2 বা তার বেশি নদী অববাহিকা পরস্পর থেকে যে উচ্চভূমির দ্বারা, দেখো এই উচ্চভূমি যে পর্বত বা উচ্চভূমির দ্বারা কি হয়েছে? পৃথক হয়ে গেছে, তখন তাকে বলা হয় জলবিভাজিকা। কি বললাম তাহলে?
পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী গোষ্ঠী, যে পাশাপাশি অবস্থিত ছিল দুই বা ততোধিক নদী গোষ্ঠী পরস্পর থেকে যে উচ্চভূমি বা পাহাড় বা পর্বতের সাহায্যে পৃথক হলে তখন তাকে বলা হয় জলবিভাজিকা। উদাহরণ, মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল বিশ্বের বা পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা। এবার চলে আসো নদীর বিভিন্ন গতি বা নদীর গতিপথ সম্পর্কে একটু জেনে নাও তোমরা সবাই। নদীর গতিপথ কি বা নদীর গতিপথ বলতে কি বোঝো সেটা আগে জেনে নাও। উৎস থেকে মোহনা পর্যন্ত সুনির্দিষ্ট খাতের মধ্য দিয়ে যে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় নদীর গতিপথ। কি বললাম? উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে খাদের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় নদীর গতিপথ। এই নদীর গতিপথকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। এক হলো উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, 2 নম্বর মধ্যগতি বা সমভূমি প্রবাহ, 3 নম্বর নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ। এবার এইগুলো সম্পর্কে একটু জেনে নাও। তার আগে আমি একটা চিত্র দিয়েছি, এটা দেখে নাও যে উচ্চ গতি বা ক্ষয় কাজ, উচ্চ গতির সাথে এখানে ক্ষয় কাজ হচ্ছে, মধ্যগতির সাথে বহন কাজ হচ্ছে এবং নিম্ন গতির সাথে সঞ্চয় কাজ হচ্ছে। এবার চলে আসো উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ কাকে বলে, মধ্য গতি বা সমভূমি প্রবাহ কাকে বলে এবং নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ কাকে বলে, এগুলো সম্পর্কে একটু তোমরা জেনে নাও। উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ উৎস থেকে উৎপত্তি লাভ করে পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে নদী প্রবাহিত পথকে বলা হয় নদীর উচ্চ গতি। কি বললাম তাহলে? উৎস থেকে উৎপত্তি লাভ করে নদী পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হলে সেই প্রবাহিত নদীর গতিপথকে বলা হয় নদীর উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ। উদাহরণস্বরূপ বলতে পারি গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্বার পর্যন্ত 280 কিমি দীর্ঘ পথ গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ। 2 নম্বর মধ্যগতি বা সমভূমি প্রবাহ। পার্বত্য অঞ্চল ছেড়ে নদীর সমভূমি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়াকে বলা হয় মধ্যগতি। কি বললাম? এই পার্বত্য অঞ্চল ত্যাগ করে বা ছেড়ে নদী যখন সমভূমি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় মধ্যগতি বা সমভূমি প্রবাহ। হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানা পর্যন্ত 1270 কিমি দীর্ঘ এই পথটি হল গঙ্গা নদীর মধ্য প্রবাহ। এবার চলে আসো নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। সমভূমি অঞ্চল পেরিয়ে বদ্বীপের উপর দিয়ে প্রবাহিত নদীপথকে বলা হয় বদ্বীপ প্রবাহ বা নিম্নগতি। কি বললাম তাহলে? নদী যখন সমভূমি পেরিয়ে বদ্বীপ অঞ্চলে প্রবেশ করে সেই অঞ্চলে নদী প্রবাহ পথকে বলা হয় নদীর নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। যেমন পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানার পর থেকে বঙ্গোপসাগরে গঙ্গার মোহনা পর্যন্ত প্রায় 520 কিমি দীর্ঘ এই পথটি হলো গঙ্গা নদীর বদ্বীপ প্রবাহ বা নিম্ন প্রবাহ। কি বললাম তাহলে? পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের ধুলিয়ানার পর থেকে বঙ্গোপসাগরে গঙ্গার মোহনা পর্যন্ত প্রায় 520 কিমি দীর্ঘ পথটিকে বলা হয় গঙ্গা নদীর নিম্ন প্রবাহ বা বদ্বীপ প্রবাহ। 7 নম্বর প্রশ্ন, আদর্শ নদী বলতে কি বোঝো বা আদর্শ নদী কাকে বলে? যে নদীর গতিপথে প্রধানত 3টি গতি লক্ষ্য করা যায়, যেমন উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি, তখন সেই নদীকে বলা হয় আদর্শ নদী। কি বললাম তাহলে? যে নদীর গতিপথে উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্ন গতি লক্ষ্য করা যায় তখন সেই নদীকে বলা হয় আদর্শ নদী, যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র প্রভৃতি। 8 নম্বর কোশ্চেন, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতির মধ্যে পার্থক্য লেখো। দেখো পার্থক্যটা আমি ছক করে দিয়েছি। মূল বিষয় উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। 1 নম্বর ঢাল। উচ্চগতিতে নদীর ঢাল খুবই খাড়া প্রকৃতির হয়ে থাকে এবং মধ্যগতিতে নদীর ঢাল মৃদু প্রকৃতির হয়ে থাকে এবং নিম্নগতিতে নদীর ঢাল খুবই কম, অর্থাৎ ঢালহীন, ঢাল থাকে না বললেই চলে। বিস্তার। উচ্চগতিতে নদী উপত্যকা সুগভীর ও সংকীর্ণ হয়ে থাকে, মধ্যগতিতে নদী উপত্যকার গভীরতা ও বিস্তার মাঝারি প্রকৃতির হয় এবং নিম্নগতিতে উপত্যকা খুবই অগভীর এবং সুবিস্তৃত হয়ে থাকে। 3 নম্বর জলের পরিমাণ। উচ্চগতিতে জল খুবই অল্প থাকে, মধ্যগতিতে জল সর্বাধিক থাকে এবং নিম্নগতিতে জল সবথেকে বেশি থাকে। 4 নম্বর ক্ষয়। উচ্চগতিতে নদীর ক্ষয় কাজ বেশি হয় কিন্তু বহন কাজ কম হয়, মধ্যগতিতে নদীর ক্ষয় এবং বহন কাজ একসঙ্গে হতে থাকে আর নিম্নগতিতে নদীর ক্ষয় কাজটা হয় না, নদী এখানে সঞ্চয় কাজ ঘটে। 9 নম্বর প্রশ্ন, ষষ্ঠ ঘাতের সূত্র কি?
বা ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কী বোঝো? তোমাদের পরীক্ষায় প্রায় এই শর্ট কোশ্চেনটা আসে, তোমরা ভালো করে দেখে রাখবে। 1842 খ্রিস্টাব্দে ডাব্লিউ হপকিন্স এই সূত্রটি প্রথম আবিষ্কার করেছিলেন বা প্রথম উপস্থাপনা করেছিলেন। নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 2^6 অর্থাৎ 64 গুণ বৃদ্ধি পায়। নদীর গতিবেগের সাথে বহন ক্ষমতার এই সম্পর্ককে বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র। 10 নম্বর প্রশ্ন, কিউমেক ও কিউসেক কি? নদীর জল পরিমাপের একক হলো কিউমেক এবং কিউসেক। কিউমেক হলো নদীপথের কোনো নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জলের প্রবাহ দেখা যায় তখন তাকে বলা হয় কিউমেক বা কিউবিক মিটার পার সেকেন্ড। কি বললাম তাহলে? নদীপথের কোনো নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহ দেখা যায় তখন তাকে বলা হয় কিউমেক বা কিউবিক মিটার পার সেকেন্ড। অন্যদিকে কিউসেক হলো প্রতি সেকেন্ডে সময় যত ঘনফুট জল প্রবাহিত হয় তখন তাকে বলা হয় কিউসেক বা কিউবিক ফুট পার সেকেন্ড। অর্থাৎ কিউমেক সমান কিউবিক মিটার পার সেকেন্ড, অন্যদিকে কিউসেক সমান কিউবিক ফুট পার সেকেন্ড। এবার চলে আসো নদীর কাজ। নদীর কাজকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি সেগুলো সম্পর্কে আমরা জানব। নদীর কাজকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। এক হলো ক্ষয় কাজ, 2 নম্বর বহন কাজ এবং 3 নম্বর সঞ্চয় কাজ। ক্ষয় কাজকে আবার 5টি ভাগে ভাগ করা যায়। এক হলো জলপ্রবাহ ক্ষয়, 2 নম্বর বুদবুদ ক্ষয়, 3 নম্বর অবঘর্ষ ক্ষয়, 4 নম্বর ঘর্ষণ ক্ষয় এবং 5 নম্বর দ্রবণ ক্ষয়। বহন কাজকে 4টি ভাগে ভাগ করা যায়। দ্রবণ প্রক্রিয়ায় বহন, ভাসমান প্রক্রিয়ায় বহন, লম্ফদান প্রক্রিয়ায় বহন এবং আকর্ষণ প্রক্রিয়ায় বহন। এবার এগুলো সম্পর্কে একটু জেনে নাও। ক্ষয় কাজ, নদীর উচ্চ গতিতে স্রোতের আঘাতে শিলা ভেঙে জলস্রোতের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়ে গেলে তখন তাকে বলা হয় ক্ষয় কাজ। কি বললাম তাহলে? নদীর উচ্চ গতিতে স্রোতের আঘাতে শিলা ভেঙে জলস্রোতের সঙ্গে এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়ে গেলে তখন তাকে বলা হয় ক্ষয় কাজ। এইবার যে ক্ষয় কাজ যে 5টি পদ্ধতি হয় সেই 5টি পদ্ধতিটা একটু জেনে নাও তোমরা। 1 নম্বর জলপ্রবাহ ক্ষয়, যে প্রক্রিয়ায় প্রবল জলস্রোতের আঘাতে নদীর তলদেশ ও পার্শ্বদেশের নরম ও আলগা পাথর খুলে গিয়ে ও ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন তাকে বলা হয় জলপ্রবাহ ক্ষয়। এই দেখো তোমাদের এখানে চিত্রটা দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও। তাহলে কি বললাম তাহলে? যে প্রক্রিয়ায় প্রবল জলস্রোতের আঘাতে নদীর তলদেশ ও পার্শ্বদেশের নরম ও আলগা পাথর খুলে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এই বরাবর ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন তাকে বলা হয় জলপ্রবাহ ক্ষয়। 2 নম্বর চলে আসো বুদবুদ ক্ষয়। নদীর জলস্রোতের মধ্যে সৃষ্ট বুদবুদের ভেতর প্রবল বায়ুচাপ নদীগর্ভে শিলাস্তরের উপর ফেটে 1 সেমি ব্যাসের বুদবুদ 18 কেজি ওজনের হাতুড়ির মতো আঘাত দিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে তখন তাকে বলা হয় বুদবুদ ক্ষয়। কি বললাম তাহলে? নদীর জলস্রোতের মধ্যে সৃষ্ট বুদবুদের ভেতর প্রবল বায়ুচাপ নদীগর্ভের শিলাস্তরের উপর ফেটে 1 সেমি ব্যাসের বুদবুদ 18 কেজি ওজনের হাতুড়ির মতো আঘাত করে শিলাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দিলে বা শিলাকে শূন্য বিচ্ছিন্ন করে টুকরো টুকরো করে দিলে তখন তাকে বলা হয় বুদবুদ ক্ষয়। 3 নম্বর চলে আসো অবঘর্ষ ক্ষয়। যে প্রক্রিয়া জলস্রোতের সঙ্গে বাহিত নুড়ি শিলাচূর্ণ নদীর তলদেশে ও পার্শ্বদেশে আঘাত করে নানান গর্ত সৃষ্টি করে তখন তাকে বলা হয় অবঘর্ষ ক্ষয়। কি বললাম? এই যে নদীর তলদেশে যে প্রক্রিয়ায় জলস্রোতের দ্বারা বাহিত নুড়ি কাকড় বালি নদীর তলদেশে ও পার্শ্বদেশে আঘাত করে ছোট ছোট বা নানান গর্তের সৃষ্টি করে তখন তাকে বলা হয় অবঘর্ষ ক্ষয়। 4 নম্বর ঘর্ষণ ক্ষয়। যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তর খণ্ডগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে ভেঙে বালি পলি এবং কাদায় পরিণত হয় তখন তাকে বলা হয় ঘর্ষণ ক্ষয়। 5 নম্বর দ্রবণ ক্ষয়। জিপসাম, ডলোমাইট, খনিজ লবণ, চক প্রভৃতি যে প্রক্রিয়ায় নদীর জলে দ্রবীভূত হয়ে ক্ষয় পায় তখন তাকে বলা হয় দ্রবণ ক্ষয়। কি বললাম? জিপসাম, ডলোমাইট, খনিজ লবণ, চুনাপাথর প্রভৃতি যে প্রক্রিয়ায় নদীর জলে দ্রবীভূত হয়ে ক্ষয় পায় তখন তাকে বলা হয় দ্রবণ ক্ষয়। এই চিত্রটা তোমরা ভালো করে দেখে রাখবে, পরীক্ষা যদি পড়ে তখন এই চিত্রটা অবশ্যই তোমাদের আঁকতে হবে। 2 নম্বর মেন পয়েন্ট বহন কাজ। মধ্যগতিতে জলস্রোত দ্বারা ক্ষয়প্রাপ্ত দ্রব্য
মোহনার দিকে বয়ে নিয়ে যাওয়ার পদ্ধতিকে বা প্রক্রিয়াকে বলা হয় বহন কাজ। এই বহন কাজ প্রক্রিয়াটি যে 4টি পদ্ধতির দ্বারা হয়ে থাকে সেই 4টি পদ্ধতি তোমরা ভালো করে জেনে নাও। 1 নম্বর দ্রবণ প্রক্রিয়া। জিপসাম, ডলোমাইট, খনিজ লবণ, চক, চুনাপাথর যে প্রক্রিয়ায় জলে দ্রবীত হয়ে জলস্রোতের দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়ে যায় তখন তাকে বলা হয় দ্রবণ প্রক্রিয়া। কি বললাম তাহলে? জিপসাম, ডলোমাইট, খনিজ লবণ, চক, চুনাপাথর যে প্রক্রিয়ায় নদীর জলে দ্রবীত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে জলস্রোতের মাধ্যমে বাহিত হয়ে যায় বা অন্য স্থানে চলে যায় বা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় তখন তাকে বলা হয় দ্রবণ প্রক্রিয়া। 2 নম্বর ভাসমান প্রক্রিয়া। সূক্ষ্ম ও স্বল্প ওজনের বালি, পলি, কাদা যে প্রক্রিয়ায় নদীর জলস্রোতে ভাসমান অবস্থায়, দেখো নদীর জলস্রোতে ভাসমান অবস্থায় ঘুরতে ঘুরতে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় তখন তাকে বলা হয় ভাসমান প্রক্রিয়া। এই দেখো চিত্রটা দিয়েছি, দেখো নদীর জলের উপরে এগুলো ভাসতে ভাসতে বালি, নুড়ি, কাকরগুলি এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। 3 নম্বর লম্ফদান প্রক্রিয়া। বড় ও ভারী প্রস্তরখণ্ডগুলি যে প্রক্রিয়ায় জলস্রোতে তাড়িত হয়ে নদী গর্ভ বা নদী তলদেশে বরাবর ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে এরকম লাফ দিয়ে এগিয়ে চলে তখন তাকে বলা হয় লম্ফদান প্রক্রিয়া। 4 নম্বর আকর্ষণ প্রক্রিয়া। বিভিন্ন আকারের ভারী প্রস্তরখণ্ড যে প্রক্রিয়ায় জলস্রোতের টানে নদীর তলদেশে গড়িয়ে গড়িয়ে বাহিত হয় বা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় তখন তাকে বলা হয় আকর্ষণ প্রক্রিয়া। কি বললাম তাহলে? যে প্রক্রিয়ায় বিভিন্ন আকারের প্রস্তরখণ্ড বা পাথরকণাগুলি নদীর জলস্রোতের টানে এক স্থান থেকে অন্য স্থানে গড়িয়ে গড়িয়ে চলে যায়, এরকম গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে তখন তাকে বলা হয় আকর্ষণ প্রক্রিয়া। চিত্রটা ভালো করে দেখে রাখবে। তোমরা ভূগোলে অবশ্যই প্রতিটা কোশ্চেনে চিত্র আঁকার চেষ্টা করবে, তাহলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। 3 নম্বর মেন পয়েন্ট সঞ্চয় কাজ। নদীর মধ্য নিম্নগতিতে ক্ষয়জাত বাহিত পদার্থ জমা করার প্রক্রিয়াকে বলা হয় সঞ্চয় কাজ। এবার চলে আসো 5 নম্বরে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমরা জেনে নাও। উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বা গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। 1 নম্বর আই আকৃতি উপত্যকা, 2 নম্বর ভি আকৃতি উপত্যকা, 3 নম্বর গিরিখাত, 4 নম্বর ক্যানিয়ন, 5 নম্বর জলপ্রপাত, 6 নম্বর আবদ্ধ শৈলশিরা, 7 নম্বর প্রপাতকূপ এবং 8 নম্বর মন্থকূপ। আমি এখানে 8টি ভূমিরূপ আলোচনা করে দিচ্ছি কারণ তোমাদের পরীক্ষা অনেক সময় টিকা লেখো বা 3 নম্বরে বা 2 নম্বরে কোশ্চেন আসে যে ধরো টিকা লেখো ক্যানিয়ন কি বা টিকা লেখো জলপ্রপাত কি বা আবদ্ধ শৈলশিরা বলতে কি বোঝো, তার জন্য আমি এখানে সমস্ত ভূমিরূপগুলি আলোচনা করে দিচ্ছি। কিন্তু তোমাদের পরীক্ষায় যখন 5 নম্বরে কোশ্চেন পড়বে তখন কোশ্চেনে অবশ্যই লেখা থাকবে যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। আয়াকৃতি উপত্যকা। উচ্চ গতিতে নদী পার্বত্য প্রবাহে নদীর ক্ষয় কাজটা বেশি হয় এবং সঞ্চয় কাজটা খুবই কম হয়, তার জন্য এখানে নিম্নক্ষয় বেশি হয় এবং পার্শ্বক্ষয় কম হয়, যার কারণে ইংরেজি আই আকৃতির ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হয় আই আকৃতি উপত্যকা। দেখো ছবিটা দিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও। 2 নম্বর ভি আকৃতি উপত্যকা। এই আই আকৃতি উপত্যকা ক্রমশ পার্শ্বক্ষয়ের ফলে ইংরেজি ভি আকারের ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি করে, এইটা দেখো চিত্রটা, ইংরেজি ভি আকারের ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হয় ভি আকৃতি উপত্যকা বা ভি আকৃতি ভূমিরূপ। 3 নম্বর পয়েন্ট গিরিখাত। আর্দ্র পার্বত্য অঞ্চলে ভি আকৃতি নদী উপত্যকা খুবই গভীর ও সংকীর্ণ হলে তখন তাকে বলা হয় গিরিখাত। কি বললাম তাহলে? আর্দ্র পার্বত্য অঞ্চলে ভি আকৃতি নদী উপত্যকা গভীর ও সংকীর্ণ হলে তখন তাকে বলা হয় গিরিখাত। এরকম ভি আকৃতি নয় ভূমিরূপটা সৃষ্টি করে। উদাহরণস্বরূপ কালীগণ্ডকী বা কালীগণ্ডক। 4 নম্বর পয়েন্ট ক্যানিয়ন। ক্যানিয়ন স্পেনীয় শব্দ ক্যানন থেকে উৎপত্তি লাভ করেছে, যার অর্থ হলো নল। শুষ্ক পার্বত্য অঞ্চলে আই আকৃতির নদী উপত্যকা অত্যন্ত গভীর ও নলের মতো হলে তখন তাকে বলা হয় ক্যানিয়ন। তাহলে কি বুঝলাম যে গিরিখাত আর্দ্র পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় এবং ক্যানিয়ন শুষ্ক পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়। উদাহরণ সাংপো ক্যানিয়ন পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। তোমাদের গিরিখাত এবং ক্যানিয়নের চিত্র এই আই আকৃতি এবং ভি আকৃতির চিত্রটি অঙ্কন করলে হয়ে যাবে।
গিরিখাতের সময় ভি আকৃতির চিত্র এবং ক্যানিয়নের সময় আই আকৃতির চিত্র অঙ্কন করলেই হয়ে যাবে। এবার চলে আসো ৫ নম্বর পয়েন্ট, জলপ্রপাত। এক কথা আমরা যদি বলি, নদীর গতিপথ খাড়াভাবে নেমে গেলে জলরাশি প্রবল বেগে উঁচু অংশ থেকে নিচের দিকে সরাসরি পতিত হলে, অর্থাৎ এই উঁচু অংশ থেকে নিচের দিকে সরাসরি পতিত হলে তখন তাকে বলা হয় জলপ্রপাত। আর প্রকৃত সংজ্ঞা হলো, নদীর গতিপথে কঠিন এবং কোমল শিলা উলম্বভাবে অবস্থান করলে এবং নদীর গতিপথ খাড়াভাবে নিচে নেমে গেলে জলরাশি প্রবল বেগে উঁচু স্থান থেকে নিচের দিকে পতিত হয়, যার ফলে কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়। এই জলরাশি যখন উপর থেকে নিচে পতিত হয় তখন তাকে বলা হয় জলপ্রপাত। উদাহরণ, ভিক্টোরিয়া জলপ্রপাত। 6 নম্বর ভূমিরূপ, আবদ্ধ শৈলশিরা বা শৃঙ্খলিত শৈলশিরা। পার্বত্য প্রবাহে বাধা এড়িয়ে যাওয়ার জন্য নদী পর্বত পাদদেশ ক্ষয় করে এঁকে বেঁকে প্রবাহিত হয়। বাঁকযুক্ত চলমান নদীতে মনে হয় শৈলশিরাগুলি যেন উপত্যকার সঙ্গে পরস্পর যুক্ত হয়েছে। শৈলশিরার এই শৃঙ্খলাবদ্ধ অবস্থানকে বলা হয় আবদ্ধ শৈলশিরা। কি বললাম তাহলে? পার্বত্য প্রবাহে নদী বাধা এড়িয়ে যাওয়ার সময় পর্বতের পাদদেশে প্রচুর পরিমাণে ক্ষয় করে এঁকে বেঁকে, এরকম করে এঁকে বেঁকে নদী প্রবাহিত হয়। এই বাঁকযুক্ত চলমান নদীকে দেখলে মনে হয় শৈলশিরাগুলি বা পর্বতগুলি যেন পরস্পর বা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে বা যুক্ত করেছে, তখন তাকে বলা হয় আবদ্ধ শৈলশিরা। 7 নম্বর ভূমিরূপ, প্রপাতকূপ। জলপ্রপাতের পাদদেশে প্রবল জলস্রোত ও প্রস্তরখণ্ডের প্রচণ্ড আঘাতে ও জলে ঘূর্ণ সৃষ্টি হলে যে বুদবুদ ক্ষয়ের মাধ্যমে বিশালাকার হাঁড়ির মতো যে গর্তের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় প্লাঞ্চ পুল বা প্রপাতকূপ। কি বললাম তাহলে? জলপ্রপাতের পাদদেশে প্রবল জলস্রোত ও প্রস্তরখণ্ডের প্রচণ্ড আঘাতে বুদবুদ ক্ষয়ের মাধ্যমে বিশালাকার যে হাঁড়ির মতো যে গর্তের সৃষ্টি হয়, এই বিশালাকার হাঁড়ির মতো যে গর্তের সৃষ্টি হয় তাকে বলা হয় প্লাঞ্চ পুল। সর্বশেষ ভূমিরূপ, মন্থকূপ। কি? নদীর অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশে যে ছোট ছোট গোলাকার গর্ত সৃষ্টি হয় তখন তাকে বলা হয় মন্থকূপ। দেখো, এই নদীর তলদেশে ছোট ছোট গোলাকার যে গর্তের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় মন্থকূপ। এবার চলে আসো আর একটি 5 নম্বরে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মধ্য ও নিম্ন গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। 1 নম্বর পলল শঙ্কু, 2 নম্বর পলল ব্যাজনী, 3 নম্বর আঁকাবাঁকা গতিপথ বা মিয়েন্ডার বা নদীর বাঁক, 4 নম্বর অশ্বক্ষুরাকৃতি হ্রদ, 5 নম্বর প্লাবন ভূমি, 6 নম্বর স্বাভাবিক বাঁধ, 7 নম্বর বদ্বীপ। এগুলো সম্পর্কে এখন আমরা জানবো। 1 নম্বর পলল শঙ্কু। নদীর মধ্যগতিতে ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায় পর্বতের পাদদেশে নদীবাহিত নুড়ি, কাকর, বালি, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে যে শঙ্কু আকারের ন্যায় ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় পলল শঙ্কু। কি বললাম? নদীর মধ্যগতিতে ভূমির ঢাল হঠাৎ কমে যাওয়ায় পর্বতের পাদদেশে নদীবাহিত নুড়ি, কাকর, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে শঙ্কু আকারের ন্যায় যে ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় পলল শঙ্কু। 2 নম্বর পলল ব্যাজনী। পলল শঙ্কুর উপর দিয়ে প্রবাহিত নদীর খাত দ্বারা শঙ্কু প্রায় অর্ধ গোলাকারে বিভাজন ঘটে এবং হাত পাখার ন্যায় ভূমিরূপ গঠন করে তখন তাকে বলা হয় পলল ব্যাজনী। কি বললাম তাহলে? পলল শঙ্কুর উপর দিয়ে প্রবাহিত নদীর খাত দ্বারা শঙ্কু প্রায় অর্ধ গোলাকারে বিভাজন ঘটে এবং হাত পাখার ন্যায় ভূমিরূপ গঠন করলে তখন তাকে বলা হয় পলল ব্যাজনী। 3 নম্বর পয়েন্ট, নদীর বাঁক বা মিয়েন্ডার। মধ্য এবং নিম্ন গতিতে নদীর গতিবেগ সবথেকে কম হয়, যার জন্য নদী এই গতিপথে আঁকাবাঁকাভাবে প্রবাহিত হয়, তখন সেই বাঁকটিকে বলা হয় নদীর বাঁক। কি বললাম? মধ্য এবং নিম্ন গতিতে নদীর গতিবেগ একদম কমে যায়, যার ফলে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়, তখন এই নদীর আঁকাবাঁকা পথটিকে বলা হয় নদীর বাঁক বা মিয়েন্ডার। 4 নম্বর ভূমিরূপ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এক কথায় আমরা যদি বলি, অশ্ব কথাটির অর্থ হলো ঘোড়া, ক্ষুরাকৃতি কথাটির অর্থ হলো ঘোড়ার পায়ের খুরের মতো আকৃতি বিশিষ্ট, অর্থাৎ ঘোড়ার পায়ের খুরের ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি হয় তখন তাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এবার চলে আসো প্রকৃত সংজ্ঞা। মধ্য ও নিম্ন গতিতে নদীর বাঁকের অবতল খাড়াপাড় স্রোতের আঘাতে ক্রমাগত ভাঙতে থাকে ও ক্ষয় পায়। উত্তল পাড়ে নদীবাহিত নুড়ি, কাকর, বালি, কাদা সঞ্চিত হয়ে চড়া সৃষ্টি হয়,
ফলে বাঁক ক্রমশ বাড়তে থাকে। এই দেখো, প্রথমে বাঁকটি সোজা ছিল, পরপর নদীর বাঁকটি বাড়তে থাকে এবং দুটি বাঁকের মধ্যবর্তী এক ফালি সরু স্থান ক্রমশ সংকীর্ণ হতে থাকে। স্রোতের আঘাতে একসময় নদী বাঁক মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পলি বালি কাদা দ্বারা সঞ্চিত হয়ে ঘোড়া খুরের আকারের ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি করে, তখন তাকে বলা হয় অশ্বক্ষুরাকৃতির হ্রদ। 5 নম্বর ভূমিরূপ প্লাবন ভূমি। মধ্য ও নিম্ন গতিতে নদীর পাড় থেকে উপত্যকার শেষ সীমা পর্যন্ত বন্যার ফলে পলি জমে যে উর্বর সমভূমি গঠিত হয় বা সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় প্লাবন ভূমি। এই যে উর্বর সমভূমি গঠিত হচ্ছে, এটাকে বলা হয় প্লাবন ভূমি। কি বললাম তাহলে? মধ্য এবং নিম্ন গতিতে নদীর পাড় থেকে উপত্যকার শেষ সীমা পর্যন্ত বন্যার ফলে দীর্ঘদিন ধরে পলি জমে যে উর্বর সমভূমি সৃষ্টি করে, তখন তাকে বলা হয় প্লাবন ভূমি। 6 নম্বর স্বাভাবিক বাঁধ। মধ্য ও নিম্ন গতিতে নদীর দুই তীরে বাঁধের মতো উঁচু যে ভূমিরূপ স্বাভাবিকভাবে গড়ে ওঠে প্লাবন ভূমিকে বন্যার হাত থেকে রক্ষা করে, তাকে বলা হয় স্বাভাবিক বাঁধ বা লিভি। এই যে স্বাভাবিক বাঁধ, এই দুটো, এই দেখো নদীর দুই পাশে যে উঁচু যে ভূমিটা গড়ে উঠেছে, এটাকে বলা হয় স্বাভাবিক বাঁধ। চিত্রটা অবশ্যই ভালো করে দেখে রাখবে, কারণ পরীক্ষায় তোমাদের অবশ্যই চিত্র অঙ্কন করতে হবে। এবার চলে আসো বদ্বীপ। নিম্ন গতিতে নদীর মোহনার সম্মুখে নুড়ি কাকর বালি প্রভৃতি সঞ্চিত হয়ে মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার মতো যে ভূমিরূপ সৃষ্টি করে, তখন তাকে বলা হয় বদ্বীপ। কি বললাম তাহলে? নিম্ন গতিতে নদীর মোহনার সম্মুখে নুড়ি কাকর বালি প্রভৃতি সঞ্চিত হয়ে বাংলার মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার মতো যে ভূমিরূপ গঠন করে, তখন তাকে বলা হয় বদ্বীপ। এখানে এটি হলো প্রধান নদী, এটা যেটা গেছে এটা হলো প্রধান নদী, এবং এগুলি হলো, এই যে বেরিয়েছে এগুলো হলো উপনদী, এবং উপনদীর পরে যেটা বেরিয়েছে এগুলি হলো শাখা নদী। তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে 3 নম্বরে কোশ্চেন দিয়ে দেয়, বদ্বীপ কাকে বলে এবং বদ্বীপের শ্রেণীবিভাগ করো। বদ্বীপকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর ধনুরাকৃতি বদ্বীপ, 2 নম্বর তীক্ষ্ণাগ্র বদ্বীপ, 3 নম্বর পাখির পায়ের ন্যায় বা পাখির পা আকৃতির ন্যায় বদ্বীপ। ধনুরাকৃতি বদ্বীপ, যে বদ্বীপের সমুদ্রমুখী উপকূল রেখা সমুদ্রের দিকে ধনুকের মতো, তাকে বলা হয় ধনুরাকৃতি বদ্বীপ। এক কথায় আমরা যদি বলি, যে বদ্বীপ ধনুকের মতো আকৃতি হয়ে থাকে তাকে বলা হয় ধনুকাকৃতি বদ্বীপ। উদাহরণ গঙ্গা, ব্রহ্মপুত্র, নীল প্রভৃতি। 2 নম্বর তীক্ষ্ণাগ্র বদ্বীপ, যে বদ্বীপের নদী মোহনাটি সমুদ্রের দিকে করাতের দাঁতের তীক্ষ্ণ অগ্রভাগের মতো এগিয়ে থাকে, তাকে বলা হয় তীক্ষ্ণাগ্র বদ্বীপ। যদি আমরা বলি এক কথায়, যে বদ্বীপ করাতের দাঁতের ন্যায় তীক্ষ্ণ, সেই বদ্বীপকে বলা হয় তীক্ষ্ণাগ্র বদ্বীপ। অর্থাৎ যে বদ্বীপের নদী মোহনাটি সমুদ্রের দিকে করাতের দাঁতের ন্যায় অগ্রভাগের মতো থাকে, তখন তাকে বলা হয় তীক্ষ্ণাগ্র বদ্বীপ। উদাহরণ ইটালির টাইবার, ভারতের সুবর্ণরেখা নদী বদ্বীপ। 3 নম্বর পাখির পায়ের ন্যায় আকৃতির বদ্বীপ, মোহনার অগভীর সমুদ্রে পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট যে বদ্বীপ গড়ে ওঠে, তাকে বলা হয় পাখির পা আকৃতি বিশিষ্ট বদ্বীপ। উদাহরণ মিসিসিপি, মিসৌরি, সিন্ধু, কৃষ্ণা বদ্বীপ প্রভৃতি। এবার চলে আসো নদীর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য তোমরা জেনে নাও, যেগুলো তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। 1 নম্বর গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্য। 3 নম্বর পলল শঙ্কু এবং পলল ব্যজনীর মধ্যে পার্থক্য। 1 নম্বর গিরিখাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য। তোমাদের প্রথমে ছক করতে হবে বিষয়, গিরিখাত এবং ক্যানিয়ন। বিষয়, অঞ্চল, গিরিখাত বৃষ্টিপাতযুক্ত আর্দ্র অঞ্চলে গড়ে ওঠে, অন্যদিকে ক্যানিয়ন শুষ্ক মরুপ্রায় অঞ্চলে গঠিত হয়। উৎপত্তি, গিরিখাতে নিম্নক্ষয়ের সঙ্গে পার্শ্বক্ষয়ের ভূমিকা থাকে, অন্যদিকে ক্যানিয়নে মূলত নিম্নক্ষয় সবথেকে বেশি হয়। ভূমিরূপ, গিরিখাত ক্যানিয়নের চেয়ে কম গভীর ও সংকীর্ণ হয়, অন্যদিকে ক্যানিয়ন মূলত তীব্র নিম্নক্ষয়ের ফলে গড়ে ওঠে। আকৃতি, গিরিখাত ভি আকৃতি হয়ে থাকে এবং ক্যানিয়ন আই আকৃতি হয়ে থাকে। 2 নম্বর মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে পার্থক্য। অবস্থান, মন্থকূপ উচ্চ গতিতে নদী উপত্যকার তলদেশে মন্থকূপ দেখা যায় বা অবস্থান করেছে, অন্যদিকে প্রপাতকূপ নদী প্রবাহপথে জলপ্রপাতের তলদেশে প্রপাতকূপ সৃষ্টি হয়। সৃষ্টি, মন্থকূপ অবঘর্ষ ও ঘর্ষণ ক্ষয় প্রক্রিয়ায় সৃষ্টি হয়, অন্যদিকে প্রপাতকূপ জলের গতিবেগ ও ঘর্ষণ ক্ষয় প্রক্রিয়ায় প্রপাতকূপ সৃষ্টি হয়। আকৃতি,
মন্থকূপ কেটলির মতো আকৃতি বিশিষ্ট হয়ে থাকে, অন্যদিকে প্রপাতকূপ হাঁড়ির মতো আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। পার্শ্বদেশ, মন্থকূপ অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে পার্শ্বদেশ মসৃণ হয়ে থাকে, অন্যদিকে প্রপাতকূপ অমসৃণ হয়ে থাকে। 3 নম্বর পার্থক্য, পলল শঙ্কু এবং পলল ব্যজনীর মধ্যে পার্থক্য লেখো। বিষয়, উপাদান, পলল শঙ্কু স্থূল পদার্থ নুড়ি, বোল্ডার, বালি দিয়ে গঠিত হয়, অন্যদিকে পলল ব্যজনী সূক্ষ্ম পদার্থ পলি, বালি দিয়ে গঠিত হয়। ঢাল, পলল শঙ্কুর ঢাল প্রায় 15 ডিগ্রির মতো, অন্যদিকে পলল ব্যজনীর ঢাল 1 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মতো। আকৃতি, পলল শঙ্কু শঙ্কু আকারের ন্যায় ভূমিরূপ সৃষ্টি করে, অন্যদিকে পলল ব্যজনী হাতের পাখার ন্যায় ভূমিরূপ গঠন করে। নদীর কাজ পার্টটি আমি সম্পূর্ণ আলোচনা করে দিলাম। এখান থেকে কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা আসতে পারে 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।